মাঘ মাসের ভোরবেলা পুরো কুয়াশার চাদরে ঢেকে আছে রূপগড় ও তার আশপাশের অঞ্চল। নদীর দুপাশে কুয়াশার আস্তরণ আরও গাঢ়। রূপগড়ের পাশ দিয়ে বয়ে চলেছে কুমারী নদী। ঘন কুয়াশার মধ্যেই নদীর বুকে ভাসছে একটা জেলে নৌকা। নদীতে জাল ফেলে নৌকার ওপর দাঁড়িয়ে আছে হারান মাঝি। নৌকার ছইয়ের মধ্যে বসে আছে তার 15 বছরের ছেলে পুলক। প্রতিদিন ভোরবেলা বাপ ছেলেতে মিলে কুমারী নদীতে মাছ ধরে, তারপর সকালে সেই মাছ হাটে বিক্রি করে চাল ডাল নুন তেল কিনে বাড়ি নিয়ে যায়। তবে পুলকের মা রান্না চাপায়। মাছ ধরতে ধরতে নদীর চরের দিকে চোখ চলে যায় হারানের। নদীর চরে কিছু একটা পড়ে আছে, কিন্তু কুয়াশার চোটে সেটা যে কি তা ঠাউর করা যাচ্ছে না। গলা খাকারে দিয়ে ছেলেকে ডাকে হারান। আপুলু, একটু দেখ তো, ওই চরে কিছু পড়ে আছে মনে হয়। বাপের কথা শুনে ছই থেকে বেরিয়ে আসে পুলক। চোখ কচলে নদীর পাড়ের দিকে তাকায়। বাবা, একটা মানুষ পড়িয়াছি মনে হচ্ছে। কি কস? এই ভোরবেলা নদীর চরে মানুষ কোথা থেকে আসবে? তুই ঠিক দেখতেছিস তো? হ বাপ, একদম ঠিক দেখতেছি। মনে হচ্ছে একটা মেয়ে মানুষ পড়িয়াছে। মাইয়া মানুষ? পুলক তাড়াতাড়ি নৌকার দাঁড়টা টেনে চরের দিকে ঘোরায়। তাকে দ্রুত গতিতে দাঁড় বাইতে থাকে। হারান ততক্ষণে নদী থেকে জাল তুলে নিয়েছে। চরে নৌকা পৌঁছানো মাত্র এক লাফে নিচে নামে হারান। ছুটে যায় মেয়েটির কাছে। পেছন পেছন পুলকও ছোটে। নদীর চরে একটা মেয়ে উল্টো হয়ে পড়ে আছে। মুখটা একদিকে বাঁকানো, কপালের একদিক কেটে রক্ত ঝরছে। দেখে মনে হচ্ছে মেয়েটির বয়স 27 বা 28 হবে। গায়ের রং বেশ ফর্সা, লম্বা কালো চুল, পরনের নীল চুড়িদার জলে ভিজে চুপসে গেছে। মেয়েটির গলায় একটা সোনার হার ও তা থেকে একটা অদ্ভুত লকেট ঝুলছে। মেয়েটিকে দেখে বেশ অবস্থা সম্পন্ন ঘরের মনে হচ্ছে। হারান মেয়েটিকে সোজা করে ওর নাকের কাছে হাত রাখল। নিঃশ্বাস প্রশ্বাস এখনো চলছে, কিন্তু তা খুবই ক্ষীণ। হারান নিজের গামছাটা কোমর থেকে খুলে মেয়েটির কপালে বেঁধে দিল। তারপর পুলকের উদ্দেশ্যে হাঁক পারল। পুলু, পুলু রে, ইয়ে মাইয়া তো বেঁচে আছে। তাইলে কি করবা বা? চল চল, ওরে রায় বাড়িতে নিয়ে যাই। ওই ঠাকুরানি রে নিশ্চয়ই ওকে কোনো কিছু একটা করবে। চল চল চল। পুলু পুলু, ওর পা দুটো ধর, ধর পা দুটো ধর, পা দুটো ধর। হারান ও পুলক মেয়েটিকে চ্যাংদোলা করে রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কেমন লাগছে শ্রোতা বন্ধুরা? কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। শুনছেন ঋতপা ব্যানার্জির কলমে এক ভয়ঙ্কর প্রতিশোধ আর তন্ত্র নির্ভর গল্প, বিভাবরী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আছি আমি পিয়ালি। অভিনয় মঞ্জু, লিলিয়ান, ছন্দা, আরতি, অপরাজিতা, তারকনাথ, সৌরভ ও গৌতম। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। সাউন্ড এডিটিং প্রণীত। পরিচালনা গৌতম। সমগ্র রূপগড়ে রায় পরিবারের বিশাল প্রতিপত্তি। বর্তমান কর্তা ভূদেব রায়ের পিতামহ ছিলেন রূপগড় ও তার আশপাশের এলাকার জমিদার।
সেসব ব্রিটিশ আমলের কথা। বর্তমানে সে জমিদারি আর নেই। তবু রায়দের ঠাটবাটের কমতি নেই। বড় বাগান সহ 3 মহলা বাড়ি তাদের। গায়ের লোকজনের কাছে তারাই গায়ের মাথা। রায়বাড়ির বর্তমান কর্তা যদিও ভূদেব রায়, তবু বাড়ির সর্বময় কর্ত্রী তার মা মধুবালা দেবী। গায়ের লোক যাকে ঠাকুরানী বলে। ভূদেব ও তার ভাই ত্রিদেব মায়ের কথায় ওঠে বসে। ঠাকুরানীর মন বড় ভালো। গরিব দুঃখী মানুষের সর্বদা তিনি সাহায্য করেন। তিনি কখনো কাউকে খালি হাতে ফেরান না। এই রায়বাড়িতে আজ মহা উৎসব। ঠাকুরানীর বড় নাতি অর্থাৎ ভূদেব রায়ের একমাত্র ছেলে সোমদেবের মেয়ে অহনার আজ অন্নপ্রাশন। এই উপলক্ষে রায়বাড়িতে অনেক লোক সমাগম হয়েছে। এরই মধ্যে নদীর চরে পাওয়া মেয়েটিকে নিয়ে ঢুকল হারান ও পুলক। ঠাকুরানী গো, ঠাকুরানী, ও ঠাকুরানী, দেখো 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 দেখো, সেই গির দেখি যাও, কি হয়েছে দেখি যাও। হারানের চিৎকারে ঘর থেকে বেরিয়ে আসেন ঠাকুরানী ও তার 2 ছেলে। উচ্চস্বরে জিজ্ঞাসা করেন ঠাকুরানী, কিরে হারান, এত জোরে চিৎকার করছিস কেন? কি হয়েছে? মেয়েটিকে বারান্দায় শুইয়ে দিয়ে তার দিকে নির্দেশ করে বলে হারান, ভোরবেলা মাইয়াটারে নদীর চরে পেয়েছি। হ্যাঁ, এখনো পেরান আছে গো। হ্যাঁ, তাই এইখানে নিয়ে এসেছি। কোথা থেকে এইছে কে জানে। দেখো দেখো দেখিনি, এখনো পেরান আছে গো। ও ঠাকুরানী, এখনো পেরান আছে গো। হারানের কথা শুনে বারান্দায় আসেন ঠাকুরানী। পেছন পেছন তার 2 ছেলে। মেয়েটির দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। তারপর বড় ছেলেকে উদ্দেশ্য করে বলেন, ছোট বৌমাকে বল মেয়েটিকে ভিতরের ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। ঘোষ ডাক্তারকে খবর দে, মেয়েটির চিকিৎসার প্রয়োজন। হারান, তুমি খুব ভালো কাজ করেছ। যাও, এখন বাড়ি যাও। মেয়েটির দায়িত্ব এখন থেকে আমার। পেন নাম ঠাকুরানী, পেন নাম। চল রে পুলু, চল পুলু, চল। হারান ও পুলক ঠাকুরানীকে প্রণাম করে চলে যায়। অজ্ঞাত পরিচয় মেয়েটিকে রায়বাড়ির দোতলার পূব দিকের ঘরে খাটের ওপর শোয়ানো হয়েছে। মাথার কাছে ছোট গিন্নি পল্লবী ও কাজের মেয়ে ময়না উদ্বিগ্ন মুখে বসে আছে। ঘোষ ডাক্তার মেয়েটির নাড়ি পরীক্ষা করে দেখছেন। পাশে ত্রিদেব দাঁড়িয়ে আছে। কিছু বুঝলেন ডাক্তারবাবু? তেমন গুরুতর কিছু নয় তো? না, তেমন কিছু নয়। কোনোভাবে হয়তো নদীতে পড়ে গিয়েছিল। অনেকক্ষণ জলে ভিজে টিজে জ্বর এসেছে। মাথাটাও একটুখানি কেটে গেছিল, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আর এই কিছু ওষুধ আমি দিয়ে দিচ্ছি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ডাক্তারবাবু ওষুধ দিয়ে চলে গেলেন। ত্রিদেব তার পিছন পিছন গেল। এই উৎসবের দিনে কি আপদ বেলায় এসে জুটলো বলো তো ছোট মা? আর আমাদের এখন একে সেবা করতে হবে, যত সব। চুপ কর তো ময়না, মায়ের সব শুনতে পেলে আর রক্ষে রাখবে না। তোর জন্য তখন আমিও বকা খাবো। ছোট গিন্নি পল্লবীর কথা শুনে ময়না চুপ করে গেল। পল্লবী ও ময়নার কথোপকথনের মধ্যে মেয়েটির ধীরে ধীরে জ্ঞান আসতে লাগল। চোখের পাতা, হাতের ও পায়ের আঙুল অল্প অল্প নড়ছে। ছোট মা দেখো গো, মেয়েটার মনে হয় জ্ঞান আসছে। ময়নার কথায় মেয়েটির দিকে তাকালো পল্লবী। মেয়েটা আস্তে আস্তে চোখ খুলল। অবাক দৃষ্টিতে চারপাশের পরিবেশ ও মানুষদের দেখছে। তারপর উঠে বসার চেষ্টা করল। আরে তুমি
উঠছো কেন? তোমার শরীর দুর্বল। ডাক্তারবাবু তোমাকে বিশ্রাম করতে বলেছেন। আমি আমি কোথায়? তুমি রূপগড়ের রায় বাড়িতে আছো। এ বাড়ির ঠাকুরানী তোমাকে এখানে থাকতে দিয়েছে। আচ্ছা, তোমার নাম কি গো? তোমার বাড়ি কোথায়? ময়নার কথা শুনে কিছুক্ষণ ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকলো মেয়েটি। তারপর ফ্যাঁসফেঁসে গলায় বলল, নাম, বাড়ি, আমার কিছুই তো মনে পড়ছে না গো। ময়না আর পল্লবী দুজনেই মুখ চাওয়াচাই করল। হ্যাঁ গা মেয়ে, তোমার নাম বুঝি বিভা? তোমার এই হাড়ের লকেটে লেখা ছিল, বৌদিমণি বলল। বিভা, বিভা, বিভা নামটা তো খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় শুনেছি জানো? কোথায়? এই বলে দু হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরল বিভা। ওর এরকম অবস্থা দেখে ময়না আর পল্লবী একটু ঘাবড়ে গেল। তুমি শুয়ে পড়ো, এখন অত ভাবতে হবে না। পুরো সুস্থ হও, তারপর না হয় ভেবো। আমরা এখন যাই, তোমার খাবারটা ঘরে পাঠিয়ে দিচ্ছি। এই বলে পল্লবী ময়নার হাত ধরে টেনে নিয়ে ঘর থেকে চলে গেল। বিভা চুপ করে খাটে বসে থাকল। ওর মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে ও? কোথা থেকে এলো? এখানেই বা এলো কিভাবে? এরা কারা? না, আর ভাবতে পারছে না ও। চোখ দুটো ঘুমিয়ে জড়িয়ে আসছে। ও চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। দূরে কেউ যেন ঘুম পাড়ানি ছড়া শোনাচ্ছে। গভীর ঘুমে বিভা স্বপ্ন দেখল এক মধ্যবয়স্কা মহিলা, লাল পাড় সাদা শাড়ি পরা, মাথায় ঘোমটা টানা, ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। মুখে বলে চলেছে, খোকা ঘুমলো পাড়া জুড়লো, ভোর গেলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ঘোমটার জন্য মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। বিভার কাছে আসতেই মহিলাটা হাত বার করে বিভার চুলের মুঠি চেপে ধরল। তারপর ওকে টানতে টানতে অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে চলল। বিভা নিজেকে ছাড়াবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। প্রচন্ড চিৎকার করে সে উঠে বসল। কোথায় সেই ঘোমটা টানা মহিলা? ও তো খাটের উপর বসে আছে। তাহলে কি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল? হবে হয়তো। বিভা উঁকি দিয়ে বাইরের দিকে দেখল। সন্ধে হয়ে এসেছে। পাশে রাখা জলের বোতল থেকে ঠকঠক করে জল খেল সে। ততক্ষণে ওর চিৎকার বাড়ির অনেকেই শুনতে পেয়েছে। ঠাকুরানী ও ভূদেববাবু দ্রুত পায়ে দোতলায় উঠে আসলেন। কি হয়েছে মেয়ে তোমার? এত জোরে চিৎকার করলে কেন? ঠাকুরানীর প্রশ্নে দরজার দিকে চাইল বিভা। তারপর ভয়ে ভয়ে বলল, আপনি কে? আমি এ বাড়ির সকলের বড়, সবাই আমাকে ঠাকুরানী বলে ডাকে। তুমি ভয় পেও না, আমাকে খুলে বলো কি হয়েছে তোমার। ঠাকুরানী বিভার পাশে গিয়ে বসলেন।
খারাপ স্বপ্ন দেখে ফেলেছিলাম, তাই চিৎকার করে ফেলেছি। ও, এই ব্যাপার। আসলে তোমার শরীর দুর্বল, তাই এরকম হচ্ছে। ছোট বৌমার কাছে শুনলাম তোমার নাকি নিজের নাম, বাড়ি, ঘর কিছুই মনে নেই। কিছুদিন এখানে থাকো, বিশ্রাম নাও, ভালো করে খাওয়া দাওয়া করো, দেখবে সব আস্তে আস্তে মনে পড়ে গেছে। পাশের টেবিলে খাবার রাখা আছে, খেয়ে শুয়ে পড়ো। বাকি কথা কাল হবে। আমি এখন আসি। ঠাকুরানীর কথার উত্তরে মাথা নেড়ে সম্মতি জানালো বিভা। ঠাকুরানী বিভার ঘর থেকে বেরিয়ে আসলেন। বাইরে ভূদেববাবু দাঁড়িয়েছিলেন। তার সাথে কথা বলতে বলতে নিচে নেমে এলেন। সেদিন রাতে রায়বাড়ির সকলেই গভীর ঘুমে মগ্ন ছিল। সারাদিন অনেক খাটাখাটুনি গেছে সবার, তাই রাতের বেলা ঘুমিয়ে পড়তে কারোর দেরি হয়নি। ভূদেববাবুর ছেলে সোমদেব তার স্ত্রী অনন্যা ও মেয়ে অহনাকে নিয়ে দোতলার মাঝের ঘরে থাকে। প্রায় মধ্যরাতে দোতলার বারান্দায় কারোর চলাফেরার আওয়াজ পায় অনন্যা। তবে সে যেন স্বাভাবিকভাবে হাঁটছে না, পা ঘষে ঘষে চলেছে। দরজা খুলে বাইরে বেরিয়ে আসে অনন্যা, কিন্তু বারান্দায় কাউকেই দেখতে পায় না সে। হাই তুলতে তুলতে অনন্যা বারান্দার অপর পাশের কলঘরের উদ্দেশ্যে হাঁটা দেয়। কলঘর থেকে বেরিয়েই তার চোখ চলে যায় বারান্দার মাঝখানে। ঘন কালো অন্ধকার জমাট বেঁধে আছে সেখানে। অনন্যা কলঘরের সামনেই দাঁড়িয়ে থাকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিতে থাকে যেন সে এক পা নড়লেও বিপদ। জমাট বাঁধা অন্ধকারটা এবার নড়ে চড়ে ওঠে। ধীরে ধীরে অন্ধকারটা একটা মানুষের অবয়ব ধারণ করে, যে উবু হয়ে বসে আছে। তার পিছনটা অনন্যার দিকে। এক অদ্ভুত মায়া বলে সে চোখ বন্ধ করতে পারছে না। কেউ যেন বাধ্য করছে তাকে সবকিছু দেখতে। জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে পিছন ঘুরছে। মুখে অনবরত কিছু একটা আওড়ে চলেছে, ভালো করে শোনা যাচ্ছে না। অনন্যা ভয় কাঁপছে। ছায়ামূর্তিটা সম্পূর্ণ অনন্যার দিকে ফিরল। অন্ধকারের জন্য কিছু ভালো করে বোঝা যাচ্ছে না, শুধু দুটো জ্বলন্ত চোখ অন্ধকারকে ভেঙে খান খান করে দিচ্ছে। অনন্যা আর সহ্য করতে পারল না, জ্ঞান হারিয়ে কলঘরের সামনেই লুটিয়ে পড়ল। পরদিন ভোরবেলা ময়না দোতলা ঝাঁট দিতে এসে অনন্যাকে বেহুশ হয়ে কলঘরের সামনে পড়ে থাকতে দেখে প্রবল চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। ময়নার চিৎকারে বাড়ির সকলে দোতলায় ছুটে এসে অনন্যাকে ওভাবে দেখে চিন্তিত হয়ে পড়ে। অনন্যার স্বামী সোম ওকে ধরে ঘরে নিয়ে যায়। চোখে মুখে জলের ছিটে দেওয়ায় অনন্যার জ্ঞান ফিরে আসে। তখন তাকে ঘিরে বাড়ির সকলে বসে আছে। অনন্যার সাথে কি ঘটেছিল তা জানার জন্য সকলেই উদ্গ্রীব। জ্ঞান ফিরতেই অনন্যা হাউ হাউ করে কেঁদে উঠল। কাঁদিস না নাতবু, কাঁদিস না। কাল কি ঘটেছিল আমাদের খুলে বল। কেন তুই কলঘরের সামনে ওভাবে পড়েছিলি? এই বলে ঠাকুরানী অনন্যার মাথায় হাত বোলাতে লাগল। অনন্যা কিছুটা ধাতস্থ হয়ে কালকে সব ঘটনা খুলে বলল।
বাড়ির ছেলেরা এই কথা শুনে চোখের ভুল বলে উড়িয়ে দিলেও বাড়ির মহিলারা, বিশেষ করে ঠাকুরানী, ব্যাপারটা উড়িয়ে দিতে পারলেন না। নানা চিন্তা তার মনে আসতে লাগল। সে দিনটা কোনো মতে কেটে গেল। বিভা একটু সুস্থ হয়েছে, কিন্তু এখনো কিছুই তার মনে পড়েনি। ঠাকুরানী এর মধ্যে একবার এসে তার খোঁজ খবর নিয়ে গেছেন। আজকাল বিভার বড্ড ঘুম পায়, বেশি সময় সে জেগে থাকতে পারে না। নিজের অতীতের কথা মনে করার অনেক চেষ্টা করেছে ও, কিন্তু যতবারই সেই চেষ্টা করেছে ততবারই চারপাশটা যেন অন্ধকার হয়ে এসেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিল বিভা। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা গড়িয়ে গেছে। ঘরের লাইট জ্বালানো ছিল না বলে ঘরটা অন্ধকার। জানলা দিয়ে চাঁদের আলো এসে বেশ একটা আলো আঁধারি পরিবেশ তৈরি করেছে। বিভার চোখ চলে যায় ঘরের মাঝখানে রাখা চেয়ারটায়। কেউ যেন তার দিকে পিছন করে চেয়ারে বসে আছে। কে 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 ওখানে? কোনো উত্তর আসে না। বিভা গুটিসুটি মেরে বিছানায় বসে থাকে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যায়। চেয়ারে বসা ছায়ামূর্তি বিভার দিকে ঘোরে। তার সারা শরীর ঘন কালো অন্ধকার দিয়ে গড়া, শুধু চোখ দুটো থেকে যেন আগুন ঝরছে। এমন দৃশ্য দেখে বিভার সারা শরীর আতঙ্কে হিম হয়ে গেল। ভয় ঠকঠক করে কাঁপতে লাগলো সে। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সেই ছায়ামূর্তি চেয়ার ছেড়ে উঠে এক লাফে খাটের ওপর একদম বিভার সামনে এসে বসল। কে 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 তুমি? সেই ছায়ামূর্তি তার অন্ধকারে গড়া কালো হাত দিয়ে বিভার গলা চেপে ধরল। তারপর ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, এমন ঢং করতেছিস যেন আমারে কোনোদিন দেখিস নাই। আমি তোর জাম রে জাম, আমি তোরেও মারব, তোর আশপাশের হাত কলেরে মারব। সেই ছায়ামূর্তি বিভার গলা ছেড়ে প্রবল অট্টহাসি দিয়ে সারা ঘর ঘুরে বেড়াতে লাগলো। তারপর অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ পর বিভা একটু হাঁপ ছেড়ে বাঁচল। তার পুরনো সব কথা মনে পড়ে গেছে। হাউ হাউ করে কেঁদে উঠল সে। এই অভিশাপের হাত থেকে তার কি কোনো দিন মুক্তি নেই? কত তো চেষ্টা করল, কিন্তু কিছুই তো হলো না। না 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 না, আজ রাতেই আমাকে এখান থেকে পালাতে হবে, না হলে আমার জন্য এই বাড়ির সব লোকেদের ক্ষতি হয়ে যাবে। আজকেই পালাতে হবে, আজকেই। সেদিন রাতে সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে বিভা পালাবে ঠিক করল। রায়বাড়ি নিস্তব্ধ হয়ে গেলে সে ধীরে ধীরে তার ঘরের দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু দরজা দিয়ে বেরোনোর সময় কেউ মনে হলো তাকে সামনে থেকে প্রচন্ড জোরে ধাক্কা দিল। বিভা ঘরের মেঝেতে হুড়মুড় করে পড়ে গেল। তার ডান হাতে বেশ ব্যথা লাগলো। সঙ্গে সঙ্গে কেউ চুলের মুঠি ধরে তাকে শূন্যে তুলে ধরল। এরই সঙ্গে সঙ্গে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলা ভেসে আসলো। আরে মাইয়া, তোর পেটে পেটে এত, তোকে শেষ বাজারের মতো কইয়া দিচ্ছি। এই বাড়ি ছাইয়া এক পাও যদি তুই বাইরে যাস, তাহলে এই বাড়ির হক করে এক নিমিষে শেষ কইরা দিব।
এই বলে বিভাকে খাটের ওপর ছুঁড়ে ফেলে দিল। বিভা ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রাত 2:30। ঠাকুরানীর কিছুতেই ঘুম আসছে না। বিছানায় শুয়ে তিনি বারবার এপাশ ওপাশ করছেন। এমন সময় তার মনে হল দোতলা থেকে ঠকঠক করে একটা আওয়াজ আসছে। মনে হচ্ছে হাতুড়ি দিয়ে কেউ কিছু আঘাত করছে। এত রাতে তো কারোর জেগে থাকার কথা নয়, মনে মনে ভাবলেন ঠাকুরানী। কান খাড়া করে শব্দটা শুনতে লাগলেন। একটানা হয়েই চলেছে শব্দটা, থামার কোনো লক্ষণ নেই। শেষ পর্যন্ত আর না থাকতে পেরে ঘর থেকে বাইরে এলেন তিনি। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন। দোতলার বারান্দাটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের আলো এসে পড়েছে বারান্দায়, কিন্তু বারান্দাটা তো খালি। ঠাকুরানী একটু এগিয়ে গেলেন। এমন সময় মনে হলো পেছন দিয়ে কেউ ছুটে চলে গেল। তৎক্ষণাৎ ঠাকুরানী পিছন ঘুরলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি এগোনোর জন্য সামনে ফিরলেন। সামনে ফিরতেই তার চক্ষু চরক-গাছ হয়ে গেল। এ কি দেখছেন তিনি? তিনি একতলায় দাঁড়িয়ে আছেন, আর তার সামনে দোতলায় ওঠার সিঁড়ি। না না, এ হতে পারে না। আমার স্পষ্ট মনে আছে আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠেছিলাম। এসব কি হচ্ছে? এরকম তো আগে কোনোদিন হয়নি। ঠাকুরানী থরথর করে কাঁপতে লাগলেন। প্রচন্ড ঠান্ডায়ও তিনি ঘামতে লাগলেন। কি গো মা, এত রাত্রে সিঁড়ির সামনে কি করছো? ত্রিদেব বাবুর গলার স্বর শুনে কিছুটা স্বাভাবিক হলেন ঠাকুরানী। না না না, আসলে না, কিছু না, এমনি ঘুম আসছিল না জানিস। চলো ঘরে চলো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, চলো। ত্রিদেব বাবু ঠাকুরানীকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। রাত কেটে সকাল হল। ঠাকুরানী বেশ দেরি করেই ঘুম থেকে উঠলেন। গতরাতের সমস্ত কথা তার মনে পড়ল। তার বয়স যখন 19, তখন তিনি রায়বাড়িতে বউ হয়ে আসেন। তারপর অনেক বছর কেটে গেছে। এবারের প্রতিটা কোণা তিনি হাতের তালুর মতো চেনেন, কিন্তু গতরাতের ঘটনাটা কিছুতেই তার বোধগম্য হচ্ছে না। মন বারবার বলছে কোথাও কিছু গোলমাল হচ্ছে, যা আপাত দৃষ্টিতে বোঝা সম্ভব নয়। বেশ কিছুক্ষণ তিনি এসব ভাবনায় ডুবে থাকলেন। এরই মধ্যে তার বড় বৌমা কাকলি এসে দরজায় দাঁড়াল। মা, ভেতরে আসবো? কাকলির ডাকে ঠাকুরানীর চিন্তার জাল ছেড়ে গেল। এসো। কাকলি ঘরে ঢুকে ঠাকুরানীর পাশে গিয়ে বসল। মা, আপনার শরীর ঠিক আছে তো? এত দেরিতে তো কোনোদিন আপনি ঘুম থেকে ওঠেন না। একবার কি ঘোষ ডাক্তারকে ডেকে পাঠাবো মা? না না বৌমা, আসলে বয়স হয়েছে তো, এরকম এখন একটু আধটু হবেই। তুমি চিন্তা করো না, এখন যাও, আমি স্নান সেরে ঠাকুর ঘরে যাব। ঠাকুরানী তার ভাবনার কথা কাকলিকে বললেন না। আসলে তিনি চান না বাড়ির সকলে খামোকা চিন্তা করুক। কাকলি ঠাকুরানীর কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মুখ দেখে মনে হল না ঠাকুরানীর কথায় তার বিশ্বাস হচ্ছে। সেদিনটাও কেটে গেল। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। বাড়ির বউরা রাতের রান্না করতে ব্যস্ত। ভূদেববাবু নিজের ঘরে বসে ব্যবসার হিসেবপত্র দেখছিলেন।
তার ঘরটা দোতলায়, ছাদের সিঁড়ির ঠিক সামনে। হঠাৎ করে লোডশেডিং হয়ে যাওয়ায় তিনি টেবিলের ওপর রাখা হ্যারিকেনটা জ্বালাতে উঠলেন। এমন সময় তার মনে হল কেউ যেন কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে দৌড়ে ওপরে ছাদের দিকে উঠে গেল। ভূদেববাবু ভাবলেন হয়তো তার ছোট ভাইয়ের বউ পল্লবী ওর স্বামীর সাথে ঝগড়া করে কাঁদতে কাঁদতে ছাদে চলে গেল। নিজের ভাই ও ভাই বউয়ের মধ্যে এরকম ঝগড়াঝাটি দেখতে তিনি অভ্যস্ত। উফ, নিত্যদিন এদের ঝগড়া লেগেই আছে, আর ভালো লাগে না। ধুত্তর। হ্যারিকেনটা জ্বালিয়ে নিজের মনে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠতে লাগলেন ভূদেববাবু। খানিকটা উঠতেই তিনি দেখলেন শাড়ি পরা একজন মহিলা ছাদের সিঁড়ির একদম মুখে উল্টো দিক ফিরে দাঁড়িয়ে আছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। উল্টো দিক ফিরে দাঁড়িয়ে আছে বলে তার মুখটা দেখা যাচ্ছে না। ভূদেববাবু কয়েক ধাপ উঠে হ্যারিকেনটা সিঁড়িতে নামিয়ে রেখে গলা খাকারি দিয়ে ডাকলেন, ছোট বউ, ও ছোট বউ, এই ভর সন্ধেবেলা বাড়ির বউকে হুটহাট করে এমন ছাদে আসতে নেই, চলো নিচে চলো। কিন্তু অপরজনের কাছ থেকে কোনো উত্তর এলো না। ভূদেববাবু বেশ কয়েকবার ডাকাডাকি করলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। এবারে তিনি বেশ অবাক হলেন, কারণ তিনি ডেকেছেন অথচ ছোট বউ উত্তর দেয়নি, এমনটা আগে কখনো ঘটেনি। তাহলে আজ হঠাৎ কি হলো? ভূদেববাবু আরো কয়েক ধাপ উপরে উঠলেন। সেই মহিলাটি তার থেকে এখন এক হাত দূরে। ছোট বউ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি এমন ঘটেছে যার জন্য তুমি তোমার ভাসুরের কথা অমান্য করছো? নিচে নেমে এসো বলছি। নিচে তো যাবই, তবে তার আগে তোরে শেষ করব। ছোট বউয়ের মুখে এমন কথা শুনে ভূদেববাবু বেশ ঘাবড়ে গেলেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ছোট বউ? তুমি আমার সাথে এখনই নিচে যাবে, চলো। এই বলে ভূদেববাবু ছোট বউয়ের হাত ধরে টেনে নিচে নামাতে গেলেন, কিন্তু এক চুলও তাকে সরাতে পারলেন না। এবারে সেই মহিলা অট্টহাসিতে ফেটে পড়ল। আরে তুই নিচে লইয়া যাবি? তোরে তো খাতা, এ কথা বলার সঙ্গে সঙ্গে সেই মহিলার ঘাড় থেকে গলার সত্য মুখটা পিছনে ঘুরে গেল। ভূদেববাবু দেখলেন কোথায় ছোট বউ? এ তো এক পেতনি তার সামনে দাঁড়িয়ে আছে। তার সারা শরীর ঝলসানো, পোড়া কোচকানো চামড়াগুলো ফেটে গিয়ে পচা গলা মাংস আর রক্ত চুইয়ে পড়ছে। ঠোঁটের কোনো অস্তিত্বই নেই, তার বদলে কদাকার দাঁতগুলো মাংস ভেদ করে বেরিয়ে এসেছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। এমন ভয়ঙ্কর চেহারা দেখে ভূদেববাবু সারা শরীর ভয় কেঁপে উঠল। তিনি ছুটে নিচে নামতে গেলেন, কিন্তু তার আগেই সেই পেতনি তার দু হাত বাড়িয়ে ভূদেববাবুর গলা চেপে ধরল। বরফের মতো ঠান্ডা সেই হাত। ভূদেববাবু অনেক চেষ্টা করেও নিজেকে তার হাত থেকে ছাড়াতে পারলেন না। হাত দুটো ক্রমশ চেপে বসছে তার গলায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার।
ছুরির মতো ধারালো নখের চাপে তার গলা ফালা ফালা হয়ে যাচ্ছে। ভূদেববাবু এক মুহূর্তের জন্য ভাবলেন আজই হয়তো তার জীবনের শেষ দিন। তখনই তার হাতে হ্যারিকেনটা ঠেকল। ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলেন আগুন দেখলে ভূত পালিয়ে যায়। এ কথা মনে হতেই তিনি হ্যারিকেনটা কোনো মতে হাতে নিয়ে পেতনির দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে সেই পেতনি বাতাসে মিলিয়ে গেল। কিন্তু ভূদেববাবু টাল সামলাতে না পেরে দেওয়ালে ধাক্কা খেয়ে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে জ্ঞান হারালেন। কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে রায়বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে দোতলায় এসে দেখতে পেল ভূদেববাবু ছাদের সিঁড়ির সামনে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তার মাথা ফেটে গল গল করে রক্ত ঝরছে। ত্রিদেববাবু ও সোম তাকে ধরাধরি করে খাটের ওপর নিয়ে গিয়ে শুইয়ে দিল। বড় বউ কাকলি এক টুকরো কাপড় দিয়ে ভূদেববাবুর মাথাটা বেঁধে দিল। তারপর ঘোষ ডাক্তারকে খবর দেওয়া হল। ঠাকুরানীর চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। না জানি আমার পরিবারে কার কুনজর পড়ল, পরিবারের সুখ শান্তি সব শেষ হয়ে যাচ্ছে। হায় রে কপাল, কি যে হলো ভগবান। ঘোষ ডাক্তার এমন দুর্ঘটনার খবর পেয়ে সত্বর রায়বাড়িতে এসে উপস্থিত হলেন। ভূদেববাবুর অবস্থা দেখে তার বিশেষ সুবিধা ঠেকল না। তিনি ভূদেববাবুকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। এই কথা শুনে ভূদেববাবুর ভাই ও ছেলে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হল। ঠাকুরানীও তাদের সাথে যাবেন বলে ঠিক হল। বাড়ি থেকে বেরোনোর আগে তিনি বড় বউকে ডেকে বললেন, বড় বৌমা, আমরা কেউ থাকছি না বাড়িতে, হয়তো ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। আমাদের অনুপস্থিতিতে বাড়ির সকলের দায়িত্ব তোমার। আমার মনে হয় বাড়িতে কোনো অপশক্তি বাসা বেঁধেছে। আমরা না আসা পর্যন্ত সকলে একসাথে ঠাকুর ঘরে দরজা দিয়ে থাকবে, কোনো মতেই বাইরে বেরোবে না। বড় বউ কাকলি ঠাকুরানীর কথায় মাথা নেড়ে সম্মতি জানাল। এছাড়াও ঠাকুরানী বাড়ির পুরনো চাকর হরিকে সকলের খেয়াল রাখতে বলে গেলেন। ওদিকে বিভা দোতলার বারান্দায় একটা থামের আড়ালে দাঁড়িয়ে সকল ঘটনা দেখছিল। ওর মনে হচ্ছিল এই সব কিছুর জন্য ও দায়ী। কিন্তু আজ ওর চোখ দিয়ে জল পড়ছিল না। ছোট থেকে অনেক কিছু সহ্য করেছে ও। কাঁদতে কাঁদতে চোখের জল ওর শুকিয়ে গেছে। ও যেন কেমন পাথর হয়ে গেছে। এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ও ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। দোপা যেতেই কিছুতে একটা হোঁচট খেয়ে পড়ে গেল, কিন্তু অন্ধকারে কিছু ঠাউর করতে পারল না। পড়ে যাওয়ায় তার ডান পায়ে বেশ চোট পেল। কোনো রকমে দুই হাতে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল বিভা। তখনই ওর মনে হলো কেউ যেন অদৃশ্য দুটো হাত দিয়ে ওর গলাটা চেপে ধরেছে। অমানসিক শক্তিধর সেই হাত। বিভা অনেক চেষ্টা করেও গলা দিয়ে এক ফোঁটা আওয়াজও বের করতে পারল না। সেই অদৃশ্য হাত তাকে টানতে টানতে গভীর অন্ধকারের দিকে নিয়ে চলল। ওদিকে রায়বাড়ির একতলার ঠাকুর ঘরে বড় বউ কাকলি, ছোট বউ পল্লবী, কাজের মেয়ে ময়না আর অনন্যা বসে আছে। অনন্যার কোলে তার মেয়ে অহনা ঘুমোচ্ছে। ঠাকুর ঘরের চৌকাঠে বসে আছে হরি।
হঠাৎ করে পল্লবী বলে ওঠে, দিদি গো, আমরা সকলে তো এখানে আছি, কিন্তু বিভাকে ডাকতে তো একেবারেই ভুলে গেছি। মেয়েটা তো একা একা নিজের ঘরে আছে, যদি কোনো বিপদ আপদ হয়ে যায় আমি বরং ওকে গিয়ে ডেকে আনি। পল্লবী উঠতে গেলে বড় বউ কাকলি তাকে বাধা দিয়ে বলে, দাঁড়া ছোট, একা একা যাসনি, হরিদাকে নিয়ে যা, আর বিভাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি ফিরিস। বড় বউয়ের কথা মতো পল্লবী হরিকে নিয়ে বিভার ঘরের দিকে চলল। হরি আগে আগে হ্যারিকেন নিয়ে চলেছে, পিছনে পল্লবী। বিভার ঘরের সামনে এসে পল্লবী হরিকে বলল, তুমি এখানেই দাঁড়াও হরিদা, আমি বিভাকে ডেকে আনি। পল্লবী ঘরের ভিতরে গিয়ে বিভার নাম ধরে অনেক ডাকল, এই বিভা, কিন্তু কোনো সাড়া পেল না। বিভা কোথায় গেলে? হ্যারিকেনটা উঁচু করে ঘরের সব দিকটা দেখল, কিন্তু বিভার কোনো চিহ্ন নেই। ফিরেই আসছিল, কিন্তু হঠাৎ কলঘরের দিক থেকে একটা কচর মচর আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল। আওয়াজটা ভালো করে শুনে কলঘরের দিকে এগিয়ে গেল, পিছন পিছন হরিও। আওয়াজটা আসছে কলঘরের চৌবাচ্চার মধ্যে থেকে। পল্লবী হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে চৌবাচ্চার ভেতর উকি মারল। ভেতরের দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। বিভা চৌবাচ্চার ভিতরে বসে একটা জ্যান্ত মুরগি কচমচ করে চিবিয়ে খাচ্ছে। প্রচন্ড আতঙ্কে চিৎকার করে উঠল পল্লবী। বিভা মুরগি ছেড়ে পল্লবীর দিকে তাকালো। সারা মুখে রক্ত মাখামাখি, চোখ দুটো মনিবিহীন, সাদা। পল্লবী ছুটে পালাতে গেল, কিন্তু তার আগে বিভা ওর ওপর ঝাঁপিয়ে পড়ে পা টেনে ধরে দাঁত দিয়ে কামড়ে ধরল। যন্ত্রণায় কোকিয়ে উঠল পল্লবী। হরি ছুটে এসে পল্লবীর এক হাত ধরে টানতে লাগলো, কিন্তু অমানসিক শক্তির কাছে সে পেরে উঠছিল না। পল্লবীর চিৎকার শুনে নিচ থেকে কাকলি, ময়না, অনন্যা ছুটে এলো ওপরে। এসে যা দেখল তাতে তাদের প্রাণ উড়ে গেল। কাল বিলম্ব না করে কাকলি আর ময়নাও পল্লবীর অন্য হাত ধরে টানতে লাগলো। এক ভয়ঙ্কর লড়াই চলতে থাকলো মানুষ আর প্রেতের মধ্যে। পল্লবীর পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর তার জিভ দিয়ে চেটে নিচ্ছে বিভা। বেশ কিছুক্ষণ এরকম টানাটানি চলার পর যখন হরি বুঝলো এভাবে হবে না, তখন ও ছুটে গিয়ে বিভাকে পিছন থেকে চাপটে ধরল। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়ে বিভা পল্লবীর পা ছেড়ে হরির সঙ্গে ধস্তাধস্তি করতে লাগলো। এই সুযোগে হরি চিৎকার করে বলল, মা জননীরা, আপনারা সকলে এই বাড়ি ছেড়ে পালান, এই পেরেতে আমি আটকাইতেছি। হরির কথা শুনে কাকলি আর ময়না কোনো মতে পল্লবীকে টেনে তুলে অনন্যা আর অহনাকে নিয়ে বহু কষ্টে বাড়ির বাইরে বেরিয়ে এলো। বাড়ি থেকে হরির পরিত্রাহী চিৎকার ভেসে এলো, কিন্তু ওরা থামল না। রায়বাড়ি থেকে কিছুটা দূরেই আছে এক কালী মন্দির। সকলে সেখানে গিয়ে উঠল। বড় বউ পল্লবীর পায়ে খানিকটা শাড়ির আঁচল ছেড়ে বেঁধে দিল। সকলে মন্দিরের গর্ভগৃহে বসে এক মনে ইষ্ট নাম জপ করতে করতে ভোরের অপেক্ষা করতে লাগল। হরির নিদারুণ পরিণতির কথা ভেবে ওদের চোখ ফেটে জল এলো, কিন্তু ওরা আজ ভাগ্যের কাছে বড় অসহায়। এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গেল ভূদেববাবু মাথায় গুরুতর চোট পেয়েছেন। এছাড়া তার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে, তাই তাকে বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে। হাসপাতালের সব কাজ মিটিয়ে ওদের ফিরতে ফিরতে সকাল 7টা বেজে গেল। ঠাকুরানীর
বাড়ির জন্য খুবই চিন্তা হচ্ছিল। কাল রাত থেকে উনি বাড়ির ফোনে অনেকবার ফোন করেছেন, কিন্তু কেউ তোলেনি। বারবার রিং হয়ে ফোন কেটে গেছে। তার মন বলছে বাড়িতে কোনো সাংঘাতিক বিপদ ঘটে গেছে। কাল হয়তো ওভাবে ঝোঁকের মাথায় হাসপাতালে চলে আসা ঠিক হয়নি তার। যদি বাড়ির কারোর কোনো বিপদ ঘটে, তাহলে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। এইসব হাজারো চিন্তা করতে করতে রায়বাড়ির রাস্তায় ঢুকে পড়ল তাদের গাড়ি। পথে যেতে যেতেই রায়বাড়ির আগে কালী মন্দিরের সামনে বাড়ির অন্যদের সঙ্গে দেখা হয়ে গেল। বাড়ির সকলকে এভাবে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলেন ঠাকুরানী। গাড়ির থেকে নেমে আসলেন তিনি। তাকে দেখে বাড়ির অন্যান্যরা যেন বুকে বল পেল। বড় বউ গত রাতে সব কথা খুলে বলল। সবকিছু শুনে ঠাকুরানী বেশ ঘাবড়ে গেলেন। একটা অসহায় মেয়েকে তিনি বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, আর তাকে কেন্দ্র করে ভয়ঙ্কর বিপদ ঘনীভূত হয়েছে তার বাড়িতে। আমাদের আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি বাড়িতে ফিরতে হবে। ঠাকুরানীর কথায় তীব্র আপত্তি জানালো ছোট বউ পল্লবী। না না, আমি ওই বাড়িতে আর কিছুতেই ফিরবো না। আমি ওই বাড়িতে কিছুতেই ফিরবো না। আহা ছোট বৌমা, জেদ করো না, আমার কথা শোনো। সোম আছে, আমি আছি, কোনো বিপদ হবে না। তাছাড়া তোমার পায়ের চিকিৎসার প্রয়োজন। ছোট্ট অহনা কতক্ষণ না খেয়ে আছে বলো তো? ওইটুকু বাচ্চার যে এবার পিত্তি পড়বে। ঠাকুরানীর কথা শুনে পল্লবী অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরতে রাজি হল। বাড়িতে ঢুকে ঠাকুরানী চমকে গেলেন। এক রাতের মধ্যে বাড়িতে যেন ঝড় বয়ে গেছে। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। অন্যদের নিচে থাকতে বলে ঠাকুরানী তার ছোট ছেলে ও নাতিকে নিয়ে দোতলায় উঠলেন। দোতলার অবস্থা আরো ভয়ঙ্কর। কোনো রকমে জিনিসপত্র সরিয়ে ওরা কলঘরের দিকে এগিয়ে গেল। কলঘরের কিছুটা আগেই ওরা এক বিভৎস দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেল। বুড়ির মুন্ডুটা পড়ে আছে তাদের পায়ের সামনে, আর ধরটা কিছুটা দূরে। ধরের নিচের দিকটা খুবলে খাওয়া, চারপাশে রক্ত, মাংস, নাড়ি ভুড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব দেখে ঠাকুরানী আর নিজেকে সামলাতে পারলেন না, হরহর করে বমি করে দিলেন। সোম আর ত্রিদেব বাবু কোনো মতে তাকে ধরে নিয়ে নিচে চলে এলেন। নিচে এসে হাউ হাউ করে কাঁদতে লাগলেন ঠাকুরানী। সেই কোন ছোটবেলায় হরি ওর বাবার হাত ধরে এ বাড়িতে এসে উঠেছিল, তারপর থেকে এ বাড়িতেই থেকে গেল। কোনদিন ভাবিনি আমার জীবদ্দশায় ওর মৃত্যু দেখতে হবে, তাও এইভাবে। হায় রে আমার পোড়া কপাল, কি কুক্ষণে ওই পিশাচিনীকে বাড়িতে ঢোকালাম। আমাদের পরিবারের সুখ শান্তি সব কেড়ে নিল। না জানি এবার কার পালা। বাড়ির বউরাও কান্নাকাটি করতে লাগলো। হরির এভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারল না। মা, এবার আমরা কি করব? মানে এভাবে তো চুপচাপ বসে থাকলে ওই পিশাচিনী আমাদের সকলকে শেষ করে দেবে। কিছু না কিছু তো একটা করতেই হবে। তুমি ঠিক বলেছ, এভাবে বসে থাকলে চলবে না, কিছু তো করতেই হবে। ঠাকুরানী গো, ওই উত্তরের শ্মশানে এক সাধু বাবা থাকে, শুনছি সে নাকি ভূত পেরেত তারায়। তারে একবার ডেকে আনলি হয় না? ময়নার কথা শুনে
ঠাকুরানী তৎক্ষণাৎ সোমকে পাঠালেন শ্মশানে সেই সাধু বাবাকে ডেকে আনার জন্য। ঘণ্টাখানেক পর সোম সেই সাধু বাবাকে এনে হাজির করল। সোম আগেই তাকে সব বলে রেখেছিল। বাড়ির সবাই সাধু বাবাকে দেখে কিছুটা আশ্বস্ত হল। কোথায় পিশাচ, কোথায়? জিজ্ঞেস করলেন সাধু বাবা। ত্রিদেব বাবু তাকে দোতলায় বিভার ঘরের দিকে নিয়ে গেলেন। পিছু পিছু সোমও গেল। বাড়ির অন্যরা নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। সকলেরই ভয়ে বুক কাঁপছে। বিভার ঘরের দরজা ভেজানো ছিল। সাধু বাবা এক ধাক্কা মারতেই খুলে গেল। সোম ও ত্রিদেব বাবুকে বাইরে দাঁড়াতে বলে ভেতরে ঢুকলেন তিনি। ঘরের জানলাগুলো বন্ধ থাকায় ঘর বেশ অন্ধকার। বিভা খাটের উপর উবু হয়ে মাথা নিচু করে বসে আছে। সাধু বাবা ঘরে ঢুকতেই বিভা হা হা করে হেসে উঠল। তুই ওকে তাড়ানোর লাইগা এইখানে আইছিস? এইবার দেখ দেখ তোরে কেমন কইরা তাড়াই। এই বলে বিভা খাট থেকে লাফ মেরে নিচে পড়ল। তারপর এগিয়ে আসতে লাগলো সাধু বাবার দিকে। তিনি কিছু করার আগেই বিভা ঝাঁপিয়ে পড়ল তার উপর। তারপর তার টুটি চেপে ধরল। বেগতিক বুঝে সোম আর ত্রিদেব বাবু ছুটে নিচে চলে আসলো। বিভা সাধু বাবার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমার এই শেষ করণের ক্ষমতা তোরও তো সাধারণ সাধুর নাই। যদি পরাণ বাঁচতে চাইস তো ইহান হতে পালা পালা। এই বলে বিভা তাকে ছুঁড়ে ঘরের বাইরে ফেলে দিল। বিভার ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আর ভিতর থেকে প্রচন্ড অট্টহাসি শোনা গেল। সাধু বাবা হাঁপাতে হাঁপাতে নিচে নেমে এলেন। বললেন, এক অতীব শক্তিশালী পিশাচ, একে ধ্বংস করা আমার ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই। তাহলে কি হবে বাবা? কোনো উপায় কি নেই? দয়া করে আমাদের রক্ষা করুন। এই গাঁয়ের পূব দিক বরাবর চলে যা। 3 গা পরে নদীর ধারে আছে এক জঙ্গল। সেই জঙ্গলের ভেতর আছে এক পুরো কালী মন্দির। সেইখানে মাস খানেক ধরে সাধনা করছে এক প্রভূত শক্তিশালী তন্ত্র সাধক, নাম ভবানী তান্ত্রিক। হ্যাঁ, তিনি পারেন এই পিশাচিনীকে বিনাশ করতে। তবে হ্যাঁ, আজকের মধ্যেই সেখানে যেতে হবে, না হলে আর তারা দেখা পাবি না। আর ভবানী তান্ত্রিক না আসা পর্যন্ত এ বাড়িতে থাকিস না। হ্যাঁ, তাহলে তোদের মৃত্যু অনিবার্য। হ্যাঁ, যা, আজই যা, এক্ষুনি যা। আমি চললুম। এই বলে সেই সাধু বাবা হন হন করে রায়বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। শুনছিলেন ঋতুপা ব্যানার্জির কলমে ভয়াল ভয়ঙ্কর তন্ত্র নির্ভর গল্প বিভাবরী। আজ শুনলেন এর প্রথম পর্ব। অন্তিম পর্ব নিয়ে শীঘ্রই ফিরে আসছি। এই পর্বটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের আরো এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ এই পর্যন্ত। ফিরে আসছি খুব তাড়াতাড়ি অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন আর শুনতে থাকবেন
কণ্ঠ।